আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমলকাব্য উপন্যাসের পর্ব ২। লেখক DRM সোহাগ, পাঠিকা জাহারা সুলতানা। মায়রা ইরফানের ইডিয়েট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। মায়রা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনও এমন খাম্বার মতন সামনে দাঁড়িয়ে আছে কেন বুঝল না। কিছুক্ষণ পর মায়রা মাথা তুলে তাকায়। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখল। পা থেকে গলা পর্যন্ত একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটানো। কিন্তু মাথার দিকে নজর পড়তে মায়রার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ? মানে সুস্থ মানুষ নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? মায়রা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল। এও কি পাগল নাকি? ছেলেটা চোখের মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো চিকচিক চাপদাড়ি, ঘাড় সমান মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখাবয়বে গম্ভীর্যের ছাপ। ইরফান ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে। মায়রা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের একপাশে রেখে বাম পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাত পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুডে। অবশ্য ইরফান মানেই সিরিয়াস। তার সামনে কেউ জোকস বলল তার শক্ত মুখাবয়ব থেকে নড়চড় হয় না। মায়রার কেন যেন রাগ লাগলো, চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছিলেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়রার কথায় ইরফান ভ্রু কুঁচকে তাকালো মায়রার দিকে, গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রাখে। মায়রার দিকে তাকিয়ে বলে, হোয়াট? মায়রা রেগে বলে, বধির নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াট ফোয়াট করছেন? ইরফান আঙ্গুল উঁচিয়ে শক্ত গলায় বলে, হে লিসেন, জাস্ট স্টপ। মায়রা বিরক্ত হলো। বাদামি চোখের মনি, চাপদাড়ি, জঙ্গলিদের মতন ঘাড় সমান বড় বড় ঝাঁকড়া চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতন শুধু ইংলিশ ঝাড়ছে। মায়রা কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, এই বিদেশি বিলাই, বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়রার পানে। মায়রা একটু ভয় পেল হয়তো। ইরফান কণ্ঠ শক্ত করে বলল, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দেব, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়রার পাশ কাটিয়ে চলে যায়। মায়রা কোমরে হাত দিয়ে পেছন থেকে চেঁচিয়ে বলে, শালা ঘুষদাতা, নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চাদের কোমর ভেঙেছে, আমাকে ছুতে আসছে, শালা বেয়াদব। ইরফান বোধহয় মায়রার বলা প্রথম দুটো শব্দ শুনতে পেয়েছে। বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের উপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ দিতে পারছে না। মায়রার খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো। মেয়েটা ভালো, অনেকের কাছেই শুনেছি, একটু চঞ্চল তবে ভদ্র। বাবা নেই, বুঝতেই পারছিস। দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান। তার সামনে দাঁড়িয়ে শুদ্ধ তার মামাতো ভাই ইরফানকে বোঝাচ্ছে। ইরফানের গম্ভীর মুখাবয়বের কোনো পরিবর্তন নেই। এক মনে ফোন স্ক্রল করছে। শুদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে 1 কাপ ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান গম্ভীর কণ্ঠে বলল, ব্ল্যাক কফি আন। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, এ গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করব? এটা দিয়ে চালিয়ে নে। ইরফান কিছু বলল না। শুদ্ধ বুঝলো এ খাবে না। নিজেই 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে এসে বলল, বলছিলাম বিয়ে তো হবে, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো না হয় এবার কেটেই ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। ইরফান কথাটা শুনেই শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানের মৃদুভাব আলো ইরফানের মুখে এসে পড়েছে। শুদ্ধ দেখলো ইরফান তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। শুদ্ধ মেকি হেসে বলল, মিস্টেক মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে, বাচ্চাটা তোকে দেখে ক্যারাশ খাবে, সত্যি বলছি। ইরফান তার ডান হাতে শুদ্ধর কলার ধরে মেজাজি গলায় বলে, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না, আর একটা বাড়তি কথা বললে তোকে এই গ্রামেই বালি চাপা দিয়ে দেব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ওকে ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। ইরফান শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা বসিয়ে টান দিয়ে চলে গেল। শুদ্ধ বিরক্ত হলো, এ আবার কই যায়? ইরফান কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল।
তার মা নাকি অসুস্থ হয়ে গেছে। এসে দেখছে সত্যিই অসুস্থ হয়ে গিয়েছে, প্রেশার ফল করেছিল। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝলো না, বিয়ে করিয়েই ছাড়লো। এইখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না, হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারিক নেওয়াজ ও রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়রার মা ভ্রু কুঁচকে তাকায়। ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। তিনি কি ভুল করলেন? তারেক নেওয়াজের দিকে চোখ পড়তে সব ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন। সে চিন্তামুক্ত। মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। মায়রা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে সে এতই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, তাকে বিদায় করিয়ে ছাড়ল। তার বোনেদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারল? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দিবে? ভাবনার মাঝে মায়রার মা মায়রার ঘরে এসে মেয়ের মাথায় হাত বুলোয়। মায়রা ফুপিয়ে ওঠে। মোহনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, আমি তোর মা, খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান লাগবে কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই। তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি কেমন? মায়রার চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ায়, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এভাবে উঠে পড়ে লাগে? মায়রার মা কিছু বলতে পারলেন না। মায়রা নাক টেনে বলল, চিন্তা করো না মা, আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না, তোমরা ভালো থেকো। কথাটা বলে নিজেই বেরিয়ে গেল। মায়রার মা ছলো ছলো দৃষ্টিতে চেয়ে রইল মায়রার দিকে। মায়রার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেয় তার বাসা থেকে। মায়রা তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম ভালোই চলছিল, কিন্তু যত দিন যেতে লাগলো তার স্বামীর যেন মায়রার প্রতি বিরক্তির মাত্রা বাড়তে লাগলো। মায়রাকে সে ভালো রাখতে পারেনি মা হয়েও। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অন্তত এই বাসায় মায়রা যেভাবে থেকেছে এর চেয়ে তো ভালো থাকবে। মা হয়ে আর কী বা চাই মেয়ের জন্য? আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করিয়েছো ভালো কথা, তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছো, এবার তোমরা দুজনে ওর সাথে সংসার করো বসে বসে। এই বাচ্চাকে যেন আমার আশেপাশে না দেখি। আই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি। কথাগুলো বলে হনহন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান নেওয়াজ। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ দুজনে হতভম্ব চোখে চেয়ে রইল তাদের ছেলের পানে। মায়েরার মাথায় ঘোমটা টানা, মাথা নিচু, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি। তার আগে এমন তিক্ত বাক্য শুনে মায়েরা ছোট হৃদয়টা ব্যথায় ভরে উঠল।